পৃথিবীর সবথেকে বড় ট্রাফিক জ্যাম শুরু হয়ে গিয়েছে। সমুদ্রে দাঁড়িয়ে এই 150টার বেশি কার্গো শিপ টটকার মারার জন্য পানামা ক্যানেল দিয়ে যেতে গিয়ে দিনের পর দিন অপেক্ষায় রয়েছে। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটি জাহাজ পানামা ক্যানেল দিয়ে যাওয়ার জন্য $4 লক্ষ প্যানামিয়ান গভর্নমেন্টকে দিতেও রাজি। কিন্তু তা সত্ত্বেও অথরিটিস এনাদের পানামা ক্যানেল দিয়ে যাওয়ার পারমিশন দিচ্ছে না। না তো ক্যানেলে কোনো মেনটেন্যান্সের কাজ চলছে, না কোনোভাবে কানালের রাস্তা বন্ধ হয়ে আছে। বরং অদ্ভুত ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খ্যাত পানামা ক্যানাল আজ অনেক বড় একটি সমস্যার সম্মুখীন হয়েছে। আর এই লড়াই অন্য কারোর সঙ্গে নয়, বরং প্রকৃতির সঙ্গে। কিন্তু কিভাবে? বঙ্কিউয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, পুরো পৃথিবী জুড়ে সামুদ্রিক জাহাজের জন্য দুটি শর্টকাট রয়েছে। একটি হলো ইজিপ্টের সুয়েজ ক্যানাল, যা ইস্ট এশিয়ান কান্ট্রি অর্থাৎ চায়না, জাপান, তাইওয়ান ও সিঙ্গাপুরের মতো দেশগুলোকে ইউরোপের সঙ্গে কানেক্ট করতে ব্যবহার হয়ে থাকে। একইভাবে এই দেশগুলোর জলজাহাজকে যদি ইস্ট আমেরিকা বা ইস্ট কানাডা পর্যন্ত যেতে হয়, অথবা ইউরোপ থেকে ওয়েস্ট আমেরিকা পর্যন্ত যেতে হয়, তাহলে অন্য আরেকটি শর্টকাট ব্যবহার করা হয়ে থাকে। আর সেটি হলো সেন্ট্রাল আমেরিকার ঠিক এই পয়েন্টে তৈরি পানামা ক্যানাল। পৃথিবীতে প্রায় 50,000 কার্গো শিপ রয়েছে, আর এর মধ্যে 70% এই দুই শর্টকাটকেই ব্যবহার করে থাকে। মানে যদি কোনো কারণবশত এই দুই শর্টকাট সুইচ ও পানামা ক্যানালে কোনো সমস্যা হয়ে যায়, তাহলে অনিচ্ছুকভাবে হলেও এর প্রভাব পুরো পৃথিবীতে পড়বে, যার এক ঝলক দুনিয়া এর আগেও দেখেছে, যখন 2021 সালে এভার গিভেন শিপ নামে একটি জাহাজ 6 দিন ধরে পুরো সুইচ ক্যানালের ট্রাফিক জ্যাম করে রেখেছিল। যদি এইরকমই কিছু ভবিষ্যতে হয়, তাহলে জল জাহাজগুলোকে পুরোপুরিভাবে ঘুরিয়ে যেতে হবে, যাতে করে সময়ও বেশি লাগবে, সেই সঙ্গে ফিল কস্টও এক্সট্রা লাগবে। ঘুরে ফিরে এর দাম ইন্ড ইউজার অর্থাৎ আপনাকেও আমাকেই পে করতে হবে। এই শর্টকাটকে ব্যবহার করতে শিপিং কোম্পানি ও ক্যানাল অথরিটিসকে অধিক মাত্রায় টোল ট্যাক্সও পে করতে হয়, সেই সঙ্গে এনাদের নাটকও সহ্য করতে হয়। কিন্তু এমন মজবুরি বা কেন, এবং আমাদের ক্যানালেরই বা দরকার কিসের? মনে করো ইউরোপে ইউনাইটেড কিংডম থেকে একটি কার্গো জাহাজকে ওয়েস্ট আমেরিকার সান ফ্রান্সিসকো যেতে হবে। এই জাহাজের কাছে নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর দুটি রাস্তা আছে। হয়তো সে সম্পূর্ণ নর্থ আটলান্টিক ওশিয়ান হয়ে সাউথ আফ্রিকার বটম কেপ হং ক্রস করে প্যাসিফিক ওশান ইন্টার হয়ে সেখান থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত পৌঁছাবে। এর মোট ডিস্টেন্স 25,000 কিলোমিটারের থেকেও বেশি হবে, যাতে করে জাহাজকে 28 দিন এবং কমপক্ষে 80 লাখ লিটার তেল বা ফিউল খরচ করতে হবে। এই পুরো ট্রিপটিতে শিপিং কোম্পানির শুধু সময়ই নষ্ট হবে না, বরং তেলের খরচ কমপক্ষে $32 মিলিয়ন হবে, যা 260 কোটি রুপি ভারতীয় টাকায়। দ্বিতীয় রাস্তা হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে সোজা ক্যারিবিয়ান সি এবং এখানে পানামা ক্যানেলের শর্টকাট ব্যবহার করে সোজা প্যাসিফিক ওশিয়ান হয়ে সান ফ্রান্সিসকো পৌঁছানো। প্রথম রুটে যেখানে 25,000 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে হতো, ওইখানেই পানামা ক্যানেল ব্যবহার করে এই দূরত্ব অনেক কম হয়ে শুধু 14,000 কিলোমিটার হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম রুট থেকে 44% কম। পানামা ক্যানালের জন্য শিপিং কোম্পানিগুলির ফিউল কস্টও মোটামুটি অর্ধেকটাই কম হয়ে যায়, যা মোটামুটি $14 মিলিয়ন। এবার আপনাদের মনে হতে পারে পানামা ক্যানাল দিয়ে যাতায়াত করলে জাহাজগুলির ব্যয় অনেক কম হয়, এই কারণেই জাহাজগুলি এদিক দিয়ে যেতে পছন্দ করে। কিন্তু এরকমটাও নয়। আজকাল পানামা ক্যানাল দিয়ে যেতে একটি জাহাজকে $4 লাখ টোল ট্যাক্স দিতে হয়, কিন্তু কখনো কখনো এই রেট $8 থেকে $10 লাখ পর্যন্ত হয়ে যায়। এমনকি তখনও জাহাজগুলি খুশি খুশি এই দাম দিতে রাজি হয়ে যায়। ক্যানাল ব্যবহার করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো টাইম বা সময় বাঁচানো। যদি শিপ একটি রুটেই 15-20 দিন এক্সট্রা লাগায়, তাহলে এর মানে হলো এক বছরে একটি শিপ 24 বার যেখানে একটি রুটে চলে, সেখানে শুধু 12 বার চলবে। এই মতো অবস্থা এদের কাছে 50% কম বুকিং হবে। সোজা কথায় বলতে গেলে টাইম ইজ মানি, এবং এই সময়কেই বাঁচাতে শিপিং কোম্পানিগুলি যত খুশি টাকা দিতে রাজি হয়ে যায়। দরকার পড়লে 5 বা 10 দিনের জন্যই লাইনে লেগে থাকতে হোক না কেন, অথবা ক্যানাল অথরিটিসের নাটকই সহ্য করতে হোক না কেন। কিন্তু এখন এমন সমস্যা হয়ে পড়েছে যে পানামা অথরিটিস চাইলেও বেশি শিপকে ক্যানাল দিয়ে যেতে দিতে পারছে না। এর পিছনে সমস্যাটা কি, এটা জানার আগে আমাদের জানতে হবে পানামা ক্যানাল আসলে কাজ কিভাবে করে। এই ইঞ্জিনিয়ারিং কীর্তি যে ডিজাইন করেছিল সে আসলেই জিনিয়াস ছিল, কিন্তু এতটাও জিনিয়াস ছিল না যে সে প্রকৃতিকে টক্কর দিতে পারে। পানামা স্টেটে যদি লক্ষ্য করা যায়, তাহলে এটি 30 কিলোমিটার চওড়া সেন্ট্রাল আমেরিকাতে অবস্থিত একটি স্থলভূমি, যার দুই পাশে সমুদ্র রয়েছে। এখানে সুইচের মতো ক্যানাল তৈরি করা সম্ভব ছিল না, কেননা এখানকার মাটি সি লেভেল থেকে 30 মিটার উচ্চতায় রয়েছে। এই কারণে শিপগুলিকে প্রথমে 30 মিটার পর্যন্ত উপরে তুলে লেক গার্ডেনের লেভেলে পৌঁছানো হয়। তারপর পরের উপকূলে আবার সেই শিপকে নিচে অর্থাৎ সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। এখানে বলা হচ্ছে কার্গো শিপগুলির কথা, যেগুলোর ওজন কমপক্ষে লাখের অধিক টন হবে। এত ভারী শিপকে 30 মিটার উপরে উঠতে ক্যানালের ওপেনিংসে লক্স লাগানো থাকে। এই লক্স শিপকে উপরে উঠতে সিঁড়ির মতন কাজ করে। প্রথমে লক নাম্বার 1 খোলা হয় এবং শিপকে প্রবেশ করানো হয়। লক 1-এর দরজা বন্ধ করে লক নাম্বার 2 থেকে লক নাম্বার 1-এ জল ভরানো হয়। এই প্রসেসে কোনো মোটর বা পাম্পের প্রয়োজন পড়ে না, কেননা লক নাম্বার 2-এর জল বেশি থাকে, যা গ্র্যাভিটির ফলে নিজে থেকে লক নাম্বার 1-এ ভরে যায়। যখন এই দুটি লকের জলস্তর সমান হয়ে যায়, তখন মধ্যের দরজা খুলে দিয়ে শিপকে লক নাম্বার 2-এ পৌঁছানো হয়, এবং লক নাম্বার 2-এর দরজা পিছন থেকে বন্ধ করে দেওয়া হয়।
একইভাবে লক নাম্বার 3 এর জল লক নাম্বার 2 এ ভরে দেওয়া হয়। দুটি লকেই জলস্তর সমান হয়ে গেলে মাঝখানের দরজা খুলে দেওয়া হয় এবং ফাইনালি শিপকে লক নাম্বার 3 তে পৌঁছানো হয়। লক নাম্বার 3 এর দরজা বন্ধ করে এবার গ্যাটন লেকের জল লক নাম্বার 3 তে ভর্তি করা হয়, যাতে লক নাম্বার 3 এর জলস্তর লেক গ্যাটনের বরাবর হয়ে যায়। শেষের দরজা খুলে দিয়ে শিপকে এখন গ্যাটন লেকে দাখিল করা হয়। 10 থেকে 15 মিনিটের এই প্রসেসে শিপ এখন 30 মিটার উপরে উঠে যায়। গ্যাটন লেকে ট্রাভেল করার পর প্যানামার দ্বিতীয় কোস্টে পৌঁছতে শিপকে 11 ঘন্টা সময় লেগে যায় এবং সেখানেও সেম লক লাগানো থাকে, যা শিপকে পুনরায় 30 মিটার নিচে নামিয়ে সি লেভেলে নিয়ে আসা হয়। এখানে নোট করার মতো ব্যাপার হচ্ছে দুটি প্রসেসেই অর্থাৎ শিপকে উপরে তুলতে এবং নিচে নামাতে লেক গ্যাটনের জল ব্যবহৃত হয়। লক নাম্বার 1 এর জল সমুদ্রে ছেড়ে দেওয়া হয় যাতে তা সি লেভেলের বরাবর আসতে পারে, আর এটি আসলে লেকের ফ্রেশ ওয়াটার যা সমুদ্রে ছেড়ে দিয়ে নষ্ট করা হয়। লেক গ্যাটনের জল প্যানামা ক্যানালের লক্সকে অপারেট করার সঙ্গে সঙ্গে এখানকার লোকাল পপুলেশনেরও খাওয়ার কাজে আসে। প্যানামা ক্যানাল ব্যবহারকারী শুধুমাত্র একটি জাহাজ লেক গ্যাটনের এতটাই পরিমাণ জল নষ্ট করে যা 5 লাখ লোক রোজ পান করে। প্যানামা ক্যানাল দিয়ে দিনে সর্বোচ্চ 38টি জাহাজ রোজ যাতায়াত করে, মানে একদিনেই 1 করোড় 90 লাখ মানুষের জল সমুদ্রে বয়ে দেওয়া হয়। লেক গ্যাটন একটি বড় লেক, এটি মোটামুটি অ্যাভারেজ সাইজ একটি শহরের মতো। বৃষ্টির জল পার্শ্ববর্তী পাহাড় থেকে বয়ে এসে লেক গ্যাটনে এসে জমা হয়, যা শিপগুলির কারণে নষ্ট হওয়া জলের ক্ষতিপূরণ দেয়। 110 বছর আগে যখন পানামা ক্যানাল তৈরি করা হয়েছিল তখন এটা হয়তো কারো মাথায় ছিল না যে যদি লেক গ্যাটনের বৃষ্টির জলের অভাব পড়ে তাহলে কী হবে। আর এই সমস্যাটি আজ প্যানামিয়ান গভর্নমেন্টের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক 7 বছর অন্তর একটি ওয়েভ আসে, যার ফলে প্যানামা এরিয়ার বৃষ্টি খুবই কম হয়। এই ক্রাইসিস প্রত্যেকবার খুবই কঠিন পরিস্থিতির সৃষ্টি করে চলেছে। আর এইবার এখানে এই পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছে যে গত বছর 2023-এ এখানে বৃষ্টি হয়নি এবং ওয়েদার ডিপার্টমেন্ট 2024 সালেও খুবই কম বৃষ্টির প্রেডিকশন দিয়েছে। এই বিষয়টি থেকে প্যানামিয়ান অথরিটিসের কাছে শুধু 2টি অপশন রয়েছে, হয়তো সে ক্যানাল চালাবে নয়তো সে নিজের লোকজনের পানীয় জলের প্রদান করবে। ক্যানালের মাধ্যমে এনাদের $4.32 মিলিয়ন বাৎসরিক আমদানি হয়, যা প্যানামা কান্ট্রির টোটাল জিডিপির একটি অনেক বড় অংশ। যদি ক্যানাল বন্ধ করা হয় তাহলে ইনকাম এফেক্ট হয়, আর যদি ক্যানাল খোলা হয় তাহলে পানীয় জলের সমস্যা দাঁড়িয়ে যায়। পাম্প লাগিয়েও সমুদ্রের জল লেক গ্যাটনে ঢালা যাবে না, কেননা তাতে ক্যানাল তো সহজেই অপারেট হয়ে যাবে, কিন্তু পরে লেকের জল খাওয়ার হয়ে যাবে, যা পান করার উপযোগী থাকবে না। এমতো অবস্থায় এখানকার সরকার লেক গ্যাটনের জল বাঁচাতে কিছু স্টেপ নেওয়া শুরু করে দিয়েছে। সবার প্রথমত যেখানে দিনে 38টি শিপ ক্যানাল দিয়ে পার হয়, এই নাম্বার কম করে 18টি শিপ পার ডেতে নিয়ে আসা হয়েছে। আর দ্বিতীয়ত শুধুমাত্র সেই কার্গো শিপগুলিকে ক্যানাল দিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে যেগুলোতে কম কন্টেনার রয়েছে, কেননা জাহাজে যত বেশি ওজন থাকবে তত বেশি জল নষ্ট হবে। এই নিয়মানুবর্তিতার কারণে জাহাজগুলিতে 40% কম কার্গো লোড করা হচ্ছে, আর অবশিষ্ট কার্গোগুলিকে নয়া জাহাজে লোড করা হচ্ছে। অর্থাৎ পানামা দিয়ে যাতায়াতকারী টোটাল শিপ আগের থেকেও অনেক বেড়ে গিয়েছে। প্যানামা ক্যানালের বাইরে জাহাজের লাইন লেগেছে, আর সবগুলি ক্যানাল দিয়ে পার হতে নিজেদের পালার অপেক্ষায় রয়েছে। বিশেষ করে যাদের বুকিং অ্যাডভান্স হয়নি তারা 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য হয়। এই সব কিছুর পরেও টোল ট্যাক্সে 10% এক্সট্রা কস্ট ফ্রেশ ওয়াটার সার্ভিং চার্জের নামেও ওয়াসুল করা হচ্ছে। এতে ইউরোপ থেকে ওয়েস্ট আমেরিকা ও ইস্ট আমেরিকা থেকে ইস্ট এশিয়ার রুটসে অধিক ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। কার্গো ডিলে হচ্ছে এবং পানামা ক্যানালে অ্যাডভান্স বুকিং 3 মাস আগে থেকেও করতে হচ্ছে। মানে যে মালপত্র এখনও ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হচ্ছে সেগুলির ডেলিভারির জন্য পানামা ক্যানাল বুকিং ম্যানুফ্যাকচারিংয়ের আগেও করতে হচ্ছে, তাও আবার অধিক দাম দিয়ে। এখন এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উপায় বের করা হচ্ছে। এক্ষেত্রে বায়ো ওশিয়ানিক করিডোর বানানো হচ্ছে। শিপ প্রথমে একটি কোস্টে আনলোড করবে, তারপর সেই কন্টেনার ট্রাক অথবা ট্রেনে লোড করে দ্বিতীয় কোস্টে পৌঁছানো হবে। এরপর এখান থেকে অন্য আরেকটি শিপে দ্বিতীয়বার লোডিং হবে। এই অপশনটি হতে পারে খুবই ভালো, কিন্তু সাউথ আমেরিকার ওয়েস্টার্ন পার্টসে আন্দিজ পর্বতমালা দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। 9000 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে থাকা এটি পৃথিবীর সবথেকে লম্বা পর্বতমালা। এর মধ্যে দিয়ে রেল ট্র্যাকস বা রোড নেটওয়ার্ক ছড়ানো সম্ভব নয়। এমনটাই একটি করিডোর নর্থ আমেরিকার মেক্সিকোর এই পয়েন্টে বানানো হচ্ছে, যা কেবল 190 কিলোমিটার চওড়া। এর দুই পার্শ্বে সমুদ্র রয়েছে। মেক্সিকান গভর্নমেন্ট এর মাঝখানে রেল নেটওয়ার্ক বিছিয়ে দুই সাইডে মডার্ন পোর্টস বানাচ্ছে, যেখানে মোট $2.85 বিলিয়ন খরচা হবে। এই প্রজেক্টটি কমপ্লিট হতে 2030 পর্যন্ত আশা করা হচ্ছে, কিন্তু এরপর এটি পানামা ক্যানালের থেকে বেশি সস্তা এবং বেশি দ্রুত রুট প্রমাণিত হবে। কমপ্লিট হওয়ার পর এখান দিয়ে বছরে 13 লাখ কন্টেনার্স পার করা যাবে। তুলনামূলকভাবে পানামা ক্যানাল দিয়ে নর্মালি বছরে 26 লাখ কন্টেনার পার করা হয়। মানে মেক্সিকো এর ইন্টার ওশেনিক করিডোর আজ থেকে 6 বছর পরে পানামার অর্ধেক লোড নিজের দিকে ডাইভার্ট করে নেবে। মেক্সিকোর এই প্রজেক্ট অন্য অপশনগুলির থেকে অনেকটাই আশাপ্রদ মনে হচ্ছে। এরকমই আরেকটি প্রজেক্ট কলম্বিয়াতে চালু করা হচ্ছে, যা পানামার কাছাকাছি অবস্থিত। এখানে উপস্থিত ট্রেন নেটওয়ার্ককে বাড়িয়ে কোস্ট টু কোস্ট ছড়ানো হচ্ছে।
কিন্তু এই প্রজেক্টেও কয়েক বছর লেগে যাবে। পানামা ক্যানালের ভবিষ্যৎ গোটা দুনিয়ায় অন্ধকারে দেখা দিচ্ছে। এখানে পুনরায় বৃষ্টি হবে এবং ক্যানাল আবার ফুল ক্যাপাসিটিতে কাজ করা শুরু করবে, কিন্তু কতদিন? ক্লাইমেট চেঞ্জ একটি কঠিন সত্য এবং এর সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা কারো কাছে নেই। হতে পারে আগামী দিনে এখানে বৃষ্টির এতটাই অভাব হয়ে যাবে যাতে ক্যানাল চিরদিনের জন্য বন্ধ করা হতে পারে। আশা করি বঙ্কিওর এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।